শ্রেণী দশম, বিষয় রাষ্ট্রবিজ্ঞান, অধ্যায় অষ্টম। আজকে আমি তোমাদের অষ্টম অধ্যায় পার্ট 3 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পার্ট 1, পার্ট 2 আলোচনা করেছি। যারা ক্লাসটা ঠিকমতো সময় লিখতে পারোনি বা ছিলেন না, তারা ক্লাসে যারা আছো তারা মনোযোগ দিয়ে আজকের পার্টটা তোমরা দেখো। আজকে আমরা দেখো পার্ট 3-এ হতাশা ও বিষণ্ণতা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের সবার জীবনে কম বেশি ঘটে থাকে, কিন্তু আমরা আসলে বুঝতে পারছি না কোনটা আমাদের হতাশার মধ্যে পড়ে, কোনটা বিষণ্ণতা। আসো আজকে আমরা সেটা একটু আলোচনা করি। তোমাদের বইতে লেখা আছে, দেখো খুব সুন্দর করে দেওয়া আছে, একেবারে গল্পের আকারে। এরকম আমাদের প্রতিজনের জীবনেই অনেক রকমের গল্প আছে, অনেকের মধ্যে হতাশা আছে, বিষণ্ণতা। হতাশা থেকেই বিষণ্ণতার সৃষ্টি হয়। আমরা অনেক সময় ঘুমের থেকে উঠে ভালো লাগে না, নানা রকম কিছু দেখি কিছুই ভালো লাগে না, মন খারাপ লাগে, এরকম হয়ে থাকে। তার মানে কোনো একটা কারণে আমাদের মধ্যে এই হতাশা ভাব আসে। আচ্ছা, হতাশা জিনিসটা কি? অনেকেই মনে করে যে তাকে দ্বারা কিছু হবে না, সবসময় সব নেগেটিভ যার মধ্যে চিন্তা ভাবনা হয়, মনে করে যে আমার দ্বারা কিছু হবে না, আমি পারবো না, আমি করতে পারলাম না কেন, ও পারলো আমি পারলাম না কেন, আমার দ্বারা হবে না, এইরকম জিনিসটা। আসলে কিন্তু সবার দ্বারাই সবকিছু করা সম্ভব, শুধুমাত্র এর জন্য অধ্যবসায়ের প্রয়োজন। সবাই যদি আমরা একটা এক মনে কাজ করে যাই, তার নিশ্চয়ই একটা সুফল পাওয়া যাবে। তেমনি দেখো, আমাদের দৈনিক জীবনে নানা ঘটনায় আমাদের মন খারাপ হয়, কাজ করার ইচ্ছে হয় না, খুবই স্বাভাবিক। কিন্তু যখন এরকম মনের অবস্থা কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে থাকে বা যা শরীরে প্রভাবিত করে, তখন সেটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বিষণ্ণতা এক ধরনের মানসিক অবস্থা যেখানে মনের অসুখী ও একঘেয়েমি অনুভূত হয়ে থাকে। এর ফলে দৈনন্দিন স্বাভাবিক কাজে আগ্রহ থাকে না এবং হতাশা ভুগতে থাকে। খাবার অনীহা, ঘুমের ব্যাঘাত ইত্যাদি ধরনের শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। উল্লেখিত ঘটনায় অনেক সময় এর মধ্যে হতাশা ও বিষণ্ণতার লক্ষণ আমরা স্পষ্টভাবে দেখতে পাই। আচ্ছা, বিষণ্ণতা গুরুতর হলে নিচের লক্ষণগুলো দেখা দেয়। যখন একজনের মধ্যে বিষণ্ণতা খুব প্রকট আকারে হয়, তখন তার মধ্যে কিছু জিনিস দেখা যায়। সেটা কি? দিনের বেশিরভাগ সময় মন খারাপ থাকা ও বিরক্ত অনুভব করা। 2 নাম্বার, আনন্দময় কোনো কাজে আগ্রহ কমতে থাকে। 3, ওজন কমে যাওয়া বা দৈহিক শক্তি কমে যাওয়া। 4, ঘুমের ব্যাঘাত হওয়া, ঘুমের স্থায়িত্ব বজায় থাকে না, বারবার ঘুম ভেঙে যায়, ঘুম আসতে চায় না বা ভোরবেলা ঘুম ভেঙে যায় ইত্যাদি ইত্যাদি। অনেক সময় দেখা যায় যে ক্ষুধা কমে যায় বা খাবারের অনীহা দেখা যায়। মনোযোগের অভাব এবং উদ্বেগ বেশি হলে কোনো কিছু মনে রাখতে পারে না। নিজের ক্ষতি চিন্তা করা বা আত্মহত্যারও অনেক সময় পরিকল্পনা করা। এই যে জিনিসগুলো, এগুলো বিষণ্ণতা গুরুতর হলে। এই জন্য আমরা যখন বিষণ্ণতায় কেউ ভুগতে থাকে, তাকে আমরা চিকিৎসার মাধ্যমে বা তার সাথে সাইকোলজিক্যাল অনেকগুলো টেস্ট আছে, তার মধ্যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং তার যে কারণে তার বিষণ্ণতা, সেগুলো নিয়ে তার সাথে আমরা যদি আলোচনা করি, তাহলে তার বিষণ্ণতা অনেকটাই আমরা কমিয়ে আনতে পারি, গুরুতর আকার ধারণ করার পর্যায়ে চলে যাবে না। আচ্ছা, ছেলেদের চেয়ে মেয়েদের মধ্যে বিষণ্ণতার ভাব বেশি দেখা যায়। গবেষণায় দেখা গেছে যে কৈশোরে বিষণ্ণতার সাথে শিশুকালের মানসিক অবস্থার বিশেষ সম্পর্ক রয়েছে। যে ধরনের পরিবারে শৈশবে সন্তান ও বাবা মা সুদৃঢ় বন্ধন থাকে না, শিশুর প্রতিপালনে স্নেহ আদরের অভাব থাকে এবং পরিবারের মা বাবা কোনো একজনের মৃত্যুতে নেতিবাচক মানসিক কাঠামো তৈরি হয়, এইসব পরিবারের ছেলে মেয়েদের মধ্যে হতাশা ও বিষণ্ণতার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, হতাশা বিষণ্ণতার কারণ। বিষণ্ণতা সবাই এটা মনে করবে কি কারণে তার মধ্যে বিষণ্ণতা হলো। হতাশা ও বিষণ্ণতার কারণ। শিশু প্রতিপালনে অতিরিক্ত কঠোরতা বিষণ্ণতা আনতে পারে। সেক্ষেত্রে স্বাধীন সত্তা গড়ে ওঠে না, তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না বা আত্মনির্ভরশীল
হতাশা হারায়। এ ধরনের পরিবারের ছেলে মেয়েদের বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে থাকে এবং নিজেকে অপরাধী বলে মনে করে। পরিবারের বাবা মায়ের দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ সন্তানদের মধ্যে বিষণ্ণতা সৃষ্টি করে। পরিবারের আর্থিক সংকট কৈশোরে ছেলে মেয়েদের মধ্যে বিষণ্ণতা আনে। সমবয়সীদের সাথে সম্পর্কের অবনতি, ঘনিষ্ঠ বন্ধুত্বের সাথে মনোমালিন্য এবং বন্ধুর প্রতি প্রত্যাখ্যান বন্ধুত্বের ভাঙ্গন বিষণ্ণতা সৃষ্টি করতে পারে। পড়াশোনায় ব্যর্থতা ও অতিরিক্ত মানসিক চাপেও বিষণ্ণতা দেখা দিতে পারে। আর আমরা দেখতে পাচ্ছি যে বিষণ্ণতার বেশ কয়েকটি কারণ আছে। এই কারণগুলো যেন আমরা উদ্ঘাটন করে তেমনি এর প্রতিকার ও প্রতিরোধ করতে পারি। কিভাবে আমরা দেখো প্রতিরোধ করতে পারি বা প্রতিকার পেতে পারি। বিষণ্ণতার ছেলে মেয়েদের নিজেদের খুব একা ও অসহায় মনে করে থাকে। সামান্য কারণে তারা কেঁদে ফেলে বা তারা কর্মদক্ষতা হারায় এবং গুরুতর কোনো চিন্তা তারা করতে পারে না এবং সবসময় তাদের নিজেদেরকে একটা অপরাধী মন তাদের মধ্যে কাজ করে। এক্ষেত্রে বিষণ্ণতার অত্যন্ত ভয়াবহ পরিণতি সৃষ্টি হতে পারে। বিষণ্ণতা প্রতিরোধ ও প্রতিকারের জন্য আমাদের কিছু বিষয় খেয়াল করতে হবে। সেগুলো কি? যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক মূল্যায়ন করতে হবে, সবসময় ইতিবাচক দিক খুঁজতে হবে। যে কোনো ঘটনার ভালো দিকগুলো খুঁজে পেতে শিখতে হবে। জটিল সমস্যা মেনে নেওয়ার জন্য ধৈর্য তৈরি করতে হবে। নিজের চিন্তা, অনুভূতি ও বাবা মার নির্ভরযোগ্য কারো কাছে প্রকাশ করতে হবে। সব বিনোদন, সৃজনধর্মী কাজ, খেলাধুলায় নিজেকে ব্যস্ত রাখতে হবে। এই আরেকটি আছে, অন্য কারো বিষণ্ণতায় তাকে সঙ্গ দেওয়া বা তার প্রতি সহানুভূতিশীল হওয়া। সে যে তার ব্যক্তিগত অনুভূতি অন্যর কাছে প্রকাশ করতে পারে তার সুযোগ সৃষ্টি করে দেওয়া। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা বিষণ্ণতার যে কি কারণে তার বিষণ্ণতা সেখান থেকে আমরা উঠে আসতে পারি এবং তাকে স্বাভাবিকভাবে তাকে জীবন চলার পথে আমরা সহযোগিতা করতে পারি। এরপরে আসে দেখো পার্ট 4-এ আছে মানসিক চাপ। এবং এই যে মানসিক চাপ, এটা হতাশা আর বিষণ্ণতা থেকেই একটা মানুষের মধ্যে চলে আসে। দৈনন্দিন জীবনে নানা ধরনের কারণে আমাদের মন খারাপ হয়। কখনো অন্যের কটু কথা বা অপ্রীতিকর কোনো ব্যবহারে আমাদের মনে কষ্ট পাই। নিজের ইচ্ছা বা চাহিদা পূরণ না হলে আমাদের মন খারাপ হয়। আবার কোনো দুঃসংবাদ বা ঘটনা আমাদের মনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই মনের কষ্টের কারণে সৃষ্টি হলো মানসিক চাপ। মানসিক চাপ, দুঃসংবাদ বা ঘটনা আমাদের মনের কষ্টের কারণ। এই জন্য আমাদের সবসময়ই আমাদের মানসিক চাপ থেকে নিজেকে একটু দূরে রাখা এবং যতটা কম এই নেতিবাচক চিন্তাগুলো বাদ দেওয়া, সবসময় ইতিবাচক কথার মধ্যে থাকা। অনেক সময় দেখবে আমরা কোনো একটা কারণ, যদি তোমাদের স্কুলে ক্লাসে যখন মনে করো যে কারোর সাথে যদি কারোর একটু মন খারাপ হয়, এটা বাসায় নিয়ে তোমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে, কিছুই ভালো লাগে না, শুধু এই কথাটাই মনে হয় কেন এটা হলো, কেন ওর সাথে আমার হলো। স্কুলে আসা অবধি তোমার এটাই মনে হতে থাকবে, রাতে ঘুম হতে পারবে না, ওটাই মনে হবে, খাওয়ার সময় মনে হচ্ছে। পরের দিন যখন স্কুলে এসে এটা ওর সাথে খোলামেলা আলোচনা করা হয়, যখন এটা সুরাহা করা হয়, তখন এটা মানসিক চাপটা চলে যায়। এইরকম আমরা সবসময় মানসিক কোনো একটা কারণের মধ্যে আমাদের ব্রেনের মধ্যে সেটাই সবসময় ঘুরপাক থাকে। এটা আমাদের বিশেষ করে পরীক্ষার আগে রাতে দেখো তুমি একটা মানসিক চাপে পড়বো, কি হবে প্রশ্ন, হ্যাঁ পারবো কি পারবো না, কমন পড়বে কিনা, এই যে জিনিসটা, এটাও একটা মানসিক চাপ। আমরা মানসিক চাপ যতটা কম নেব ততই আমাদের জন্য ভালো। অনেকেই এই মানসিক চাপ অনেক সময় সহ্য করতে পারি না। এই জন্য আমরা নেতিবাচক মানসিক চাপ থেকে দূরে থেকে ইতিবাচক মানসিক চাপটা আমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করব। দৈনন্দিন জীবনে অনেক মানসিক চাপ মোকাবেলা করতে হয়। একে যদি আমরা আয়ত্তাধীনে রাখা যায় বা নিজের নিয়ন্ত্রণে রাখা যায়, তবে মানসিক চাপ অনেক সময় আমাদের কর্মদক্ষতা বৃদ্ধি করে।
সাফল্য আনে, যেমন পরীক্ষার সময় যে মানসিক চাপ সৃষ্টি হয় তা পড়াশোনার মনোযোগ বৃদ্ধি করে এবং চাকরির ইন্টারভিউ, নতুন চাকরি ইত্যাদি কাজে আমাদের দায়িত্ব আমাদের ইতিবাচক মানসিক চাপ সৃষ্টি করে। নেতিবাচক হলো খারাপ যত মানসিক চাপ, সেটা নেতিবাচক মানসিক চাপ। মানুষের মনের মধ্যে এমন কোনো কিছু যেটা সৃষ্টি হয় যেটা তার জন্য খারাপ, বা তার সে নিয়ন্ত্রণ করতে পারবে না, বা তার পরিবারের জন্য খারাপ, তার জীবনের ছন্দপতন ঘটায়, সেটাই হলো নেতিবাচক মানসিক চাপ। নেতিবাচক মানসিক চাপ নানা রকম শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করে, যেমন বুক ধড়ফড় করে, গা হাত পা কাঁপে, জিহ্বা শুকিয়ে যায়, অস্থিরতা ভাব, উত্তেজনা বোধ এবং বিশৃঙ্খলতা ইত্যাদি নানা রকমের তার মধ্যে দেখা যায়। সে রাগান্বিত হয়ে যায়, অল্পতে খেপে যায়। এইগুলো সবই তার নেতিবাচক মানসিক কারণে হয়ে থাকে। দীর্ঘমেয়াদী বা তীব্র মানসিক চাপ শরীরে বিভিন্ন ক্ষতির প্রভাব ফেলে, যেমন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, তারপরে হলো স্মৃতিশক্তি হ্রাস, ক্ষুধামন্দা, নিদ্রাহীনতা ইত্যাদি দেখা যায়। আচ্ছা, তোমরা ক্লাসে অনেক সময় দেখবে তোমাদের মন খারাপ হলে টিচাররা তোমাদেরকে জিজ্ঞেস করে কি ব্যাপার, আজকে মন খারাপ কেন, বা গতকাল ক্লাসে আসেনি কেন। এই যে জিনিসগুলো তুমি যখন তাকে বিশ্বস্ত মনে করে টিচারের সাথে বা তোমার ঘনিষ্ঠ কোনো বান্ধবীর সাথে তোমার খোলামেলা আলোচনা করো, তাহলে তোমার কিন্তু অনেকটাই মানসিক চাপ কমে যাবে। এই জন্য আমরা সবসময় সমবয়সীদের সাথে বা দলের সাথে, ভালো বন্ধুর সাথে আমরা এই মানসিক চাপগুলো শেয়ার করব। মানসিক চাপ সহ্য করার ক্ষমতা সবার কিন্তু একরকম নয়। আবার চাপের প্রতি বা প্রতিক্রিয়া সবার একরকম নয়। চাপের সময় অনেকে ধীর স্থির ও শান্ত থাকে, অনেকে চাপের মুখে অস্থির বা উত্তেজিত হয়ে পড়ে। মানসিক চাপের সাথে ব্যক্তিত্ব, বয়স, মানসিক গঠন, সম্মানবোধ ইত্যাদি বিষয়গুলো ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। মানসিক চাপের কারণ, এখন আসো মানসিক চাপের কারণ কি। নানা কারণে মানসিক চাপ সৃষ্টি হতে পারে, আমি আগেও বলেছি নানা রকমের কারণে হতে পারে। এর মধ্যে কোনো অপ্রত্যাশিত ঘটনা বা দুঃসংবাদ, পারিবারিক বিশৃঙ্খলা, দারিদ্রতা, তারপরে দুঃখ বেদনা, নিরাপত্তার অভাব, সামাজিক উৎপীড়ন, সামাজিক বৈষম্য, তারপরে নৈতিকতার অবক্ষয়, নিজের ইচ্ছা পূরণ বা বাসনা পূরণ না হওয়া, ক্রমাগত কাজের চাপ, পরীক্ষার সময় পর্যাপ্ত প্রস্তুতি না থাকা, সময় মতো সবসময় আতঙ্কগ্রস্ত থাকা, এবং এটা হলো মানসিক চাপের এগুলো কারণকে আমরা মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করার উপায় জানতে হবে। কিভাবে এই অবলম্বন করলে আমরা মানসিক চাপ থেকে দূরে থাকতে পারি। যে কোনো বেদনাদায়ক অবস্থা বা দুর্ঘটনার মনোবল বজায় রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করা মানুষের একটি বড় গুণ। পারিবারিক কোনো বিষয়ে মানসিক চাপের কারণ হলে পরিবারের সবাই আলোচনা করে সেইটা মীমাংসা করতে হবে। কারো কোনো বৈষম্যমূলক আচরণে মন খারাপ হলে তার সাথে কথা বলে নিজের মনোভাব ব্যক্ত করে সেটা সুরাহা করতে হবে। পরীক্ষায় খারাপ হওয়াটা কোনো অস্বাভাবিক নয়, অনেক সময় হয়ে যেতেই পারে। এই কারণে মানসিক চাপ না নিয়ে পড়াশোনায় আবার মনোযোগী হয়ে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করা যেতে পারে। সময় মতো পড়াশোনা করলে সবসময় ভালো রেজাল্ট করা যায়। সময় পরিকল্পনা বা কর্মপরিকল্পনা করে চললে সময় মতো সব কাজ শেষ হবে, ফলে মানসিক চাপ সৃষ্টি হবে না এবং জীবন সফলতা আসবে। মনে যদি কোনো আতঙ্ক বা ভয় বা কাজ করে, তাহলে সেটার জন্য পরিবারের সবাইকে জানাতে হবে, বা আত্মীয় বন্ধু বান্ধব কি কারণে এইটা, বা টিচারের কাছেও সেই জিনিসটা তুমি আলোচনা করতে পারো। বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে হবে। ভালো বন্ধু সবসময় তোমাকে ভালো পরামর্শ দেবে। এই জন্য সবসময় চিন্তা করবে যে বন্ধু তোমার কি ভালো চায় না মন্দ চায়। যদি তোমার মন্দ চায়, সেই বন্ধুর সাথে তুমি কখনোই ভালো সম্পর্ক রাখবে না। এবং যে বন্ধু তোমার সবসময় তোমার জন্য স্যাক্রিফাইস করবে বা তোমাকে সহযোগিতা করবে, সেরকম বন্ধুর সাথে সবসময় বন্ধুত্ব করবে। কেউ বিরক্ত করলে বা অযৌক্তিক কোনো
কথা বললে তার সাথে মোকাবেলা করতে হবে। এই জন্য যদি কারো সহযোগিতা লাগে, তোমার দ্বারা সম্ভব না হয়, তাহলে কারো সহযোগিতায় তাকে মোকাবেলা করতে হবে। আমাদের সমাজে এটা আমরা অহরহ দেখতে পাচ্ছি যে ছেলেরা অনেক সময় তোমাদের স্কুল গেটের সামনে বা রাস্তাঘাটে মেয়েদেরকে নানাভাবে উত্ত্যক্ত করে থাকে। এই যে জিনিসগুলো, এটা তুমি পারবে না, কিন্তু তুমি নিজেকে সেভ করার জন্য যা করা দরকার তুমি সেটাই করবে, এবং তার সাথে তুমি সামনাসামনি কোনো কটু কথা বলার জন্য যাবে না, এতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা মানসিক চাপে, যে চাপের কারণে তুমি মানসিক অনেকটা ঠিকমতো তোমার স্বাভাবিক জীবনযাপন করতে পারছো না, এই জন্য তোমাকে জানতে হবে যে কোন বিষয়টা তোমার মনের মধ্যে একেবারে গভীরে তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলছে এবং তোমার দিন দিন তোমার এটা ক্ষতি হচ্ছে। এই জন্য তুমি এই ব্যাপারে অবশ্যই বড়দের সহযোগিতা নেবে। আমি আশা করছি যে তোমাদের এই অধ্যায়টা আমি শেষ করে দিলাম। এই অধ্যায়টা পড়লাম, ভালো করে রিডিং করবে, এবং ভালো করে রিডিং করলে তুমি এটা থেকে তোমার বহু নির্বাচনী উত্তর করতে পারবে, কোনো সমস্যাই হবে না। এখানে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন আছে, দেখো পেজ নাম্বার 78-এ সৃজনশীল প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা তোমরা দেখো, ইমনের বয়স 13 বছর, সে মাঝে মাঝে স্কুল পালায়, ক্লাসে সে অমনোযোগী। তার স্কুলের শিক্ষক তাকে বাড়িতে এসে জানতে পারে যে ইমন বাবা মার সাথে আলাদাভাবে মা বাবার আলাদা বসবাস করেন। এই যে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, তুমি জিনিসটা একটু চিন্তা করে দেখো, অনুচ্ছেদটা এইটা তুমি ইমনের বয়স, এটা সে কৈশোরকাল অতিবাহিত করছে, তাই না? এখন সে স্কুল পালায়, ক্লাসে অমনোযোগী, তার কারণ কি? তার কারণ হলো তার বাবা মা তাকে ঠিকমতো দেখাশোনা করে না, যেহেতু বাবা মা আলাদা থাকে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে তার পরিবারটা বিশৃঙ্খল একটা পরিবার, সুশৃঙ্খল পরিবার নয়। এখানে তোমার যে ক প্রশ্ন আছে, দেখো প্রতিরোধ ব্যবস্থা কি? প্রতিরোধ ব্যবস্থা কি? আমরা কোনো ঘটনা ঘটার আগে নিজেরা যে ব্যবস্থাগুলো আমরা অবলম্বন করে থাকি, হ্যাঁ, যেন ঘটনাটা আমাদের জীবনে প্রতিফলিত না হয়, সেটাকে আমরা যে কোনো ঘটনার আমরা এটা কি বলবো, আমরা এটাকে প্রতিরোধ করতে পারি সেটা। তারপরে কৈশোরে মাদকাসক্তির কারণগুলো ব্যাখ্যা করে খুব সুন্দরভাবে তুমি বলতে পারবে, পয়েন্ট দিয়ে লিখবে। এখানে তুমি এখানে অনেক পয়েন্ট তুমি উল্লেখ করতে পারবে, যদিও তোমার খ নাম্বারে তোমার বেশি লিখতে হবে না, তারপরেও তোমার এখানে মূল পয়েন্টগুলো আলোচনা করবে। ইমনের বয়সী ছেলে মেয়েদের অপরাধী হয়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। এই যে কিশোররা কেন অপরাধী হয়ে উঠছে, এই কারণগুলো তুমি এখানে সুন্দর করে ব্যাখ্যা করবে। ইমনকে শুধু ইমনের না, এই বয়সে ছেলেমেয়েরা, ইমনের বয়সে যারা আছে তাদের সবাইকেই তুমি এখানে আলোচনা করতে পারো। ইমনকে অবস্থা থেকে বের করা আনা কি সম্ভব কিনা, উত্তরে সপক্ষে যুক্তি দাও। এই যে ইমন যে খারাপ হয়ে যাচ্ছে 13 বছরের, অবশ্যই তাকে বের করে আনা সম্ভব। কেন সম্ভব? তুমি তাকে, যদি তাকে কাউন্সিলিং করা হয়, বোঝানো হয়, এবং তাকে তুমি তোমার সপক্ষে যুক্তিগুলো, ভালো দিকগুলো তাকে তুমি তুলে ধরবে, এবং এটা তুমি 1.5 থেকে 2 পৃষ্ঠা যদি তুমি এখানে লিখতে পারো সুন্দর করে, তুমি অবশ্যই 4-এ 4 পাবে। আমি আশা করি এই প্রশ্নটা তোমরা বাসায় সবার মনোযোগ দিয়ে সুন্দর করে নোট করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখন যে ক্লাসগুলো তোমাদের দিব, প্রত্যেকটাই তোমাদের নবম ও দশম শ্রেণীর জন্য, এবং তোমাদের নির্বাচনী পরীক্ষায় থাকবে। এই জন্য তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে এবং বাসায় সবাই পড়াশোনা করবে। আজকে এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে।